আমি মীর হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে। আপনারা জানেন হাতিলের সৌজন্যে বাংলাদেশ সময় রাত ১১টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি লুটপাটের অর্থ ফিরবে কবে। আর এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে আজ আমরা আমাদের স্টুডিওতে দুই অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করবো আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সাবেক চেয়ারম্যান জনাব বদিউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে তিনি অর্থনীতি রাজনীতির নানান দিক বিশ্লেষণ করে থাকেন, নিশ্চয়ই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই জ্যেষ্ঠ সাংবাদিক জনাব মাসুদ কামাল, তারও অনেক বিশ্লেষণ রয়েছে নিশ্চয়ই, সেগুলো নিশ্চয়ই আজকে শুনতে চাইব। আমি আলোচনাটার ভূমিকা দিতে চাই না, একেবারে সরাসরি আলোচনা ঢুকতে চাই। জনাব বদিউর রহমান, আপনাকে দিয়ে বরং আলোচনাটা শুরু করি। ২০২৪ সালের জুলাই থেকে শুরু করে এই অগাস্টের মধ্যভাগ পর্যন্ত নানান ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেশে এর মধ্যে কেউ কেউ বলছেন ইতিহাস রচিত হয়ে গেছে, কেউ বলছে সংকটকাল পার হচ্ছে। এর মধ্যে দিয়ে নানান ঘটনাগুলো আগাচ্ছে। যেহেতু আপনি অর্থনীতির মানুষ, এনবিআর চালিয়ে এসেছেন, প্রথমেই একটা যে লাস্ট আপডেট পাচ্ছি আমরা, দুই বিগ শটের ঘটনা আমরা শুনতে পাচ্ছি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া শুনে আমি আলোচনাটা শুরু করতে চাই। ধন্যবাদ। আপনার যে কোনো গণ অভ্যুত্থান, গণ আন্দোলন হইলে তারপরে গণের যখন উল্টে যায়, তারপরে এরকম বিভিন্ন কথা শোনা যায়। আমি তো মোটামুটিভাবে ৬২ শরীফ শিক্ষা কমিশন থেকেই হাই স্কুলে পড়া অবস্থায় এগুলোর সাথে কিছুটা ইন্টারেস্টেড হয়ে যোগাযোগ করেছি। 66 থেকে পত্রিকায় লেখা শুরু করলাম। তো ৬২ পরে আমরা ৬৬-র সেই বড় ৬ দফা দেখলাম। সে সময় এরকম অর্থনীতি, স্বায়ত্তশাসন একটা গ্যামাটের মধ্যে বিরাট চেঞ্জ আসলো। আর ৬৯-এর গণ অভ্যুত্থান সেটা তো আমাদের টোটাল আশাবাদী করে দিল। ৭০-এর ইলেকশনে আমরা এখানকার ১৬৯-এর মধ্যে ১৬৭টা পেলাম, সেটা তো একটা বিশাল জয় হিসেবে হলো। তারপরে স্বাধীনতা, যুদ্ধ, স্বাধীন হয়ে গেলাম। সেই পর্যন্ত একটা ইতিহাস গেল। তারপরে স্বাধীনের পরে ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু যখন আসলেন, আসার পরে তিনি প্রথমে প্রধানমন্ত্রী থাকলেন, পরে প্রেসিডেন্ট হয়ে গেলেন। তার দুইটা অংশ, একটা বঙ্গবন্ধুর স্বাধীনতা জাতির জন্য খুললেন, সেই পর্যন্ত একটা অংশ। পরে যখন উনি সরকার প্রধান হয়ে গেলেন, সেই সময় ওনার আরেকটা রূপ আমরা দেখলাম। সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে অবশেষে তিনি বাকশাল করলেন ২৫শে জানুয়ারি ১৯৭৫। ৩ মিনিটের মধ্যে প্রেসিডেন্ট হয়ে গেলেন, একদল করে ফেললেন, সব পত্রিকা বন্ধ করে 4টা করলেন। তখন যাই একটা বিরূপ প্রতিক্রিয়া হলো। এরপরে আবার খুন খারাপি হয়ে গেল, জাতির জনককে হত্যা করা হলো। তারপরে আবার নূতন করে শুরু হলো। এরপরে আবার ওত পেতে থাকে সবাই। একটা টিকটিকি ধরার জন্য পিছনে আরেক তেলে পোকা ধরার জন্য টিকটিকি থাকে, তারে ধরার জন্য আরেকটা থাকে, লাইনে এইভাবে থাকে। তারপরে ৭০ আসলো, জিয়াউর রহমান সাহেব মারা গেলেন। প্রাকৃতিক প্রতিশোধে হোক, যেভাবে সেটা ইতিহাস মূল্যায়ন করে, আমরা তো এখানে সব কিছু সবসময় বলতেও পারি না, বলিও না। এরশাদ এসে গেল। এরশাদ আসার পরে আবার আমরা একটা গণ অভ্যুত্থান দেখলাম। বলা হয় যে এইবার একটা ইতিহাসে বিরল, সেটা বলা হয়। হ্যাঁ, যখন যেটা ঘটে তখনকার সময়ের প্রেক্ষিতে সেটা বিরল থাকে। ৬৯-এর মুভমেন্ট যেটা, সেটা তো অতুলনীয়। তারপরে এরশাদের স্বৈরাচারীর বিরুদ্ধে সেটাও গেল। এবারেরটাও সেই দিক থেকে যারা আগে দেখে নেয় তাদের জন্য অতুলনীয় থাকবে। তার মানে কি এটা বলা যায় যে বাংলাদেশের ইতিহাসের শুরু এবং শেষ দুটোই আসলে ডিপেন্ড করে দিন শেষে ছাত্র এবং জনতার উপরেই? অলরেডি আপনার শুধু ছাত্র জনতা সবসময় হয় না, কিছু জিনিস আছে বন্দুক যার কাছে থাকে সেটাতেও ঘটে। যেমন ৭৫-এ যেটা ঘটে গেল বঙ্গবন্ধু হত্যা, সেটা তো ছাত্র জনতায় হয় না, সেটা বন্দুকে হয়েছে। কেমন? আবার পরে জিয়াউর রহমান সাহেবের যেটা ঘটলো, এটাও ছাত্র জনতায় হয় নাই, এটা বন্দুকে হয়েছে। এরশাদকে নিরীহ নিঃসন্তান মানুষ, তার যেটা ঘটলো সেটাও তো বন্দুকের জোরে হইল। যে সাত্তার সাহেবকে এরশাদ যেটা করলো সেটা বন্দুকের জোরে হয়ে গেল।
মেজর জেনারেল মঞ্জুর সাহেবের যে হত্যা করা হইলো সেটা কি ছাত্র জনতা করলো নাকি? সেটা হয় না। আন্দোলন একটা হইলো পাওয়ার, বন্দুকের উৎস সেদিক থেকে, আর একটা হইলো ছাত্র জনতা। এটা এইবার একটা ছাত্র জনতা যেটা হয়েছে সেখান থেকে। মাসুদ কামালের একটু বিশ্লেষণটা শুনতে চাইবো, যে ধরেন আপনি যদি আজকে সেনাপ্রধানেরও বক্তব্য শুনে থাকেন, তিনি অলরেডি বলছেন যে নিরাপত্তা হেফাজতে তারা ইতিমধ্যে 90 জনের মতো সরকারি দলে নিয়েছেন। এই নিরাপত্তা হেফাজত থেকে তো নিশ্চয়ই একটা সময় সামনে আসতে হবে বা সামনে আসবেন, কারণ বিশেষ করে এই আনিসুল হক এবং সালমান এফ রহমানের এই গ্রেপ্তারের পর সামনে আরও কি কি দেখা যেতে পারে বলে আপনি বিশ্লেষণ করেন বা মনে করেন? দেখেন, এগুলো আসলে মানে কেউ তো আর ঝেড়ে কাশে না। যেমন ধরা যাক যে 2 জন লোককে আজকে ধরা হলো, সদরঘাট থেকে ধরা হলো, তো ওনারা কি নিরাপত্তা হেফাজতে ছিলেন নাকি ছিলেন না? আপনি কিন্তু জবাব কিন্তু আপনার কাছে নাই। এমন কি হতে পারে না নিরাপত্তা হেফাজতে ছিলেন, সদরঘাটে এসে নামাই দিয়ে গেছে, তারপরে ধরা পড়ছে? হতেও কিন্তু পারে। সদরঘাট দিয়ে উনি কোথায় যেতেন, যে কথা একটু আগে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ধরা হয়েছে, উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে এরা এখান থেকে যেতটা কোথায়, লক্ষ্যটা কোথায় ছিল, ওখান থেকে কি সীমান্ত 2 কদম দূরে? তাও তো। তাহলে বিষয়গুলো কি আসলে কেউ কিন্তু ঝেড়ে কাটছে না। ওনারা একদিন ছিলেন কোথায় কেউ জানে না। তাহলে কি এমনই হবে যে 2 দিন পর পর 2 জন করে ছাড়বে? কাউকে ধরবে ফতুল্লা থেকে, কাউকে ধরবে বাড্ডার থেকে, কাউকে ধরবে টঙ্গী থেকে, আব্দুল্লাহপুর থেকে, হতে পারে। কিন্তু এটা নানা রকম নাটকের কিন্তু একটা স্কোপ আছে। ভালো, আমাদের জীবনে নিস্তরঙ্গ জীবনে একটা করে ঘটনা ঘটবে, 2 দিন বেশি আমরা আলোচনা করব, আবার যখন এটা স্থিমিত হয়ে আসবে আবার 2 জনকে ছেড়ে দিবে, আবার 2 জনকে কোন জায়গাতে ধরবে। এটা মোটামুটি নাটক, খারাপ না। কিন্তু যে অভিযোগের গ্রাউন্ডে ধরা হয়েছে, পুলিশ সূত্র থেকে যে অভিযোগের গ্রাউন্ডে ধরা হয়েছে, সেটাকে আপনি কি বিশ্লেষণ করবেন? তারা বলছেন, পুলিশ সূত্র যেটা বলছে, যে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হয়েছিলেন, একজন ছাত্র, একজন হকার। সেই ঘটনায় নিউ মার্কেট থানায় মামলা হয়েছিল, হত্যা মামলা। সেটার উস্কানিদাতা হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই 2 জন তো ভাই এগুলো তো মামলার ভাষা। এরকম মামলার ভাষা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো মিউনিসিপ্যালিটি ট্রাক ভাঙছিল, উস্কানি দিতা ট্রাক ভাঙার। আর কাম পায় না, মিউনিসিপ্যালিটি ময়লার গাড়ি সে ভাঙার উস্কানি দিচ্ছে, বলে তো লাভ নাই। এদের 2 জনের যেটা বললেন মামলা, সে মামলাটা কবে হলো? 16 জুলাই, মানে ওই যেদিন এই হত্যাকাণ্ড ঘটেছিল ঢাকা কলেজের সামনে সংঘর্ষের মধ্যে। আচ্ছা, 16 জুলাইতে মামলাটা কি করলো? তখন এদের কথায় দেশ চলে, আইনমন্ত্রী এখানে কথা মামলাটা কে করলো? পুলিশ মামলা করছে, ইম্পসিবল, অ্যাবসার্ড। হতে পারে না, না, পুলিশ না, সেই কথা উল্লেখ নেই এখানে, সেখানে উল্লেখ নেই। হ্যাঁ, এগুলো হলো ব্যাকগ্রাউন্ডের মামলা ভাই। এটা মানে ধরা লাগবে। আপনি আপনাকে ওই যে নেকড়ে মেষশাবককে খেতে চায়, লজিক ইম্পর্টেন্ট, লক্ষ্যটা ইম্পর্টেন্ট। খেতে চায়, খাবে। লক্ষ্যটা কি তাহলে? খাবে। এখন হলো কি এদেরকে অ্যারেস্ট করা, মানে এদেরকে বাঁচিয়ে দেওয়া। সিম্পল। আমি তো বলি, প্রথম যখন শুনলাম না, তখন আমি প্রথম যে মন্তব্যটা আমি করেছিলাম, আমার এক বন্ধু আমাকে বলতেছিল, আমি কই যে ওরা কি জনগণের হাতে ধরা পড়ছে নাকি পুলিশের হাতে? পুলিশের হাতে। আমি মনটা খুব খারাপ হয়ে গেলো। যদি পাবলিক হাতে ধরা পড়তো, 2 একটা চট থাপ্পড় খাইতো, ওইটা হয়তো রিয়েল পানিশমেন্ট। সালমান রহমানকে একই রিক্সাওয়ালা চড়াইতেছে ভাই। এই দৃশ্যটা দেখার জন্য আপনি যদি আমাকে বলেন যে তুমি তোমার লুঞ্জি বুঞ্জি যা আছে দিয়ে দাও, আমি কিন্তু ইনভেস্ট করতে রাজি আছি। এই দৃশ্যটা আমি দেখতে চাই। সালমান রহমান এবং আনিসুল হক, 2 জন লোক সম্বন্ধে বলি আমি আপনাকে। আনিসুল হক আইনজীবী, ওনার বাবা খুব বড় আইনজীবী ছিলেন, উনিও মোটামুটি কম আইনজীবী না। বঙ্গবন্ধুর মামলা, হ্যাঁ, বঙ্গবন্ধুর মামলা উনি পরিচালনা করছেন। উনিও আইনজীবী হিসেবে খারাপ না, ভালো। কিন্তু উনি বিভিন্ন সময়ে এই যে চিবিয়ে বিভিন্ন অপকর্মের যে আইনগত ব্যাখ্যা দিতেন, আমার মাঝে মাঝে মনে হতো এই লোকটা আইনকে, নিয়মকে, জুডিশিয়ারিকে ধর্ষণ করতেছে। আমার কাছে এরকম মনে হতো। আর আরেক লোক যাকে দরবেশ হিসেবে সবাই চিনে, উনি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে এবং অর্থ পাচারকে এত সুন্দর করে, এত স্মুথ করে ফেলেছিল যে উনিও আমার কাছে মনে হয়েছে দেশের ফিনান্সটাকে, দেশের অর্থনীতিকে, ইকোনমিকে উনিও ধর্ষণ করতেছেন। 2 ধর্ষক ধরা পড়েছে, যারা পুরো জাতিকে ধর্ষণ করেছে। এরা সবাই করেছে। এখানে কিন্তু বাকি নেই কেউ। স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে দেখলাম একটা ভিডিও, আপনার ইকবাল নামে এক লোক, পুলিশের ডিসি,
সে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখাচ্ছে, ওই কি স্যার মারতে তো পারি না, একটারে গুলি করি, একটা মরে, আরেকটা আহত হয়, আবার আরেকটা খারায় যায়, এটা যে একটা বিরাট সংকট। স্বরাষ্ট্রমন্ত্রী মন দিয়ে দেখতেছে। আবার তার পাশে সচিব সাহেব দাঁড়ায় আছেন আমাদের জাহাঙ্গীর আলম সাহেব, যিনি নাকি 2018 ইলেকশন পরিচালনা করছেন, উনি এখানে দাঁড়াইতে দেখতেছেন, জননিরাপত্তা বিভাগের সচিব। আবার তারে দেখি যে ব্রিগেডিয়ার সাখাওয়াতের সঙ্গে ব্রিগেডিয়ার সাখাওয়াত যখন আলাপ করে পিছন দিয়ে মুখ বেগিয়ে দেখায় আমি আসি। তো এই সমস্ত নাটক তো ভাই দেখতেছি, এই সমস্ত নাটক দেখেছি। শুনেন আমি বলি, মূল কথাটা বলি আপনাকে, এগুলি কিছুই হবে না। একটা কথা মাথায় রাখবেন, স্বৈরতন্ত্রের আমলা দিয়া স্বৈরতন্ত্রকে দমন করা যাবে না। এই যে জাহাঙ্গীর আলমের কথা আমি বলি, ওনার নাম ধরেই বলি, উনি যখন বসে বসে ভিডিও দেখতেছিলেন আসাদুজ্জামান খান কামালের পাশে দাঁড়িয়ে, উনি কি একবারও বলতে পারছেন যে এই ভিডিওটা এরকম তোমাদের করা ঠিক হয় নাই, তোমাদের গুলি করা ঠিক হয় নাই? একবারও বলতে পারছেন? পারেন নাই। না পারার পর এখন যখন ওই রক্ত দেওয়ার বিনিময়ে একটা শাসনতান্ত্রিক পরিবর্তন আসছে, এই পরিবর্তনটাকে উনি কিভাবে ধারণ করবেন? উনি এই পরিবর্তনটাকে ঘৃণা করেন আমি মনে করি, কারণ উনি তো আগেরটাকে সমর্থন করছেন। একসঙ্গে তো দুইটাকে ভালোবাসতে পারবেন না। তাহলে জি, বদিউর রহমান, আপনার কাছে আরেকটা বিশ্লেষণ জানতে চাইবো। মাসুদ কামাল বলছিলেন যে এই জাতির সাথে কারা 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 প্রতারণা করেছে বা তার ভাষায় ধর্ষণ করেছে। আমার আমার জানার জায়গাটা হচ্ছে আর একটু বিস্তৃত করে জানতে চাচ্ছি যে ধরেন আজকে আমরা লক্ষ্য করছি ব্যবসায়ীরা খুবই তো গুরুত্বপূর্ণ, আমাদের সমাজেরই অংশ, রাষ্ট্রের অংশ, দেশেরই অংশ, তারা আজকে গণমাধ্যমের সাথে যখন কথা বলেছেন, তখন যখন তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের কথাগুলো বলছিলেন, তখন সাংবাদিকরাই প্রশ্ন তুলেছিলেন যে আপনারাই তো একসময় বলেছিলেন যে শেখ হাসিনার সরকার বারবার দরকার, আপনাদের এই সমর্থন করাটা কিভাবে নৈতিক হয় কি না। সেখান থেকে একটা উত্তর এসেছিল যে আমাদের ঘাড়ে আসলে কয়টা মাথা ছিল যে শেখ হাসিনাকে সমর্থন দেব না। এখন তাদের মাথায় আবার কি এখন মাথা আরও কয়টা গজালো নাকি? আপনার বিশ্লেষণটা কী হবে? আমি দুইটা সাইডে কথা বলি। একটা হইল আমলাদেরকে নিয়ে, যে কথা উনি একটু হিন্টস করলেন। আমলারা সবসময় সুবিধাবাদী চরিত্রে থাকে দুই কারণে। এক হইল তার পদ পদবি এবং ভবিষ্যতে আখের গুছানো, আরেকটা হইল তার নিজস্ব বলয়ে কিছু বাধ্যবাধকতা থাকে। খুব কম লোক তো ভাবেন সত্য কথা বলবে। আমি যখন আমাদের আমলাদের সম্পর্কে কথা বলি, আমার কলিগরা আমাকে গড়ের শত্রু বিভীষণ বলে। বিশেষ করে আমি যখন বললাম যে এক একটা আমলা যদি দেশপ্রেম এবং ন্যায়পরায়ণতা বিবর্জিত হয়, তাহলে এরা হাজারো ইবলিসের চাইতে সেরা শয়তান হয়। তো এগুলো তো তাদের পছন্দ হবে না। আমলাদের মধ্যে আপনি দেখেন, খন্দকার মুস্তাকের শপথ পাঠ করাইলো কে? কে? ইমাম সাহেব, মুয়াজ্জিন না, ইমাম সাহেব। সেই ইমাম সাহেবকে অনেক সিনিয়র ডিঙ্গিয়ে উপসচিবের পর্যায় থেকে ক্যাবিনেট সেক্রেটারি করে দিল কে? বঙ্গবন্ধু। কেমন? আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যে শিক্ষক ছাত্রকে নকল দেয়, ওই ছাত্র সাময়িক উপকৃত হয়, কিন্তু মনে মনে ওই শিক্ষককে ঘৃণা করে যে এটা তো স্যার ঠিক করেন নাই, আমাকে নকল দিয়েছে। তো এইচটি ইমামরে যখন এত নিচের থেকে এনে ক্যাবিনেট সেক্রেটারি বানাই দিল, তো ঠিকই মোস্তাক যখন এসে গেল, মোস্তাকের শপথ উনি পাঠ করাইলেন। আবার শেখ হাসিনা এই ইমামরে আবার ইমামতি করার জন্য তা এখানে আবার নিয়ে আসলো, তার পেয়ারের হয়ে গেল। তাহলে আমলা তার সুবিধার জন্য যেটা করলো, সেটা আবার পলিটিক্সের সুবিধা নিল। আপনি পলিটিক্সের সাইডে যান, দেখেন ব্যবসায়ীটা পরে আসতেছি, মতিয়া চৌধুরী কি স্লোগান দিত? কিন্তু কিন্তু আরেকটা ছোট্ট প্রশ্ন, ধরেন যিনি স্টেট হেড থাকবেন, এক্সিকিউটিভ হেড থাকবেন, তিনি তো চাইবেন তার আশপাশে পরীক্ষিত কিছু লোক থাক। এখন আপনি অযোগ্য হোক বা সুবিধাবাদী হোক, সেই প্রশ্ন তুলতেই পারেন, কিন্তু ক্ষমতা কাঠামোর মধ্যে তো এটাই চাওয়ার কথা। আপনার ক্ষমতা কাঠামোর মধ্যে তো সেটাই যাওয়া গেলে তো আবার প্রত্যেকবারই এরকম একটা অভ্যুত্থান হবে, একটা গণ আন্দোলন হবে। কারণ আপনি যদি চান যে আপনার চারপাশে চারটার দল থাকুক বা তোষামোদী লোক থাকুক, সেটা চাইবেন, সেটা চাইতে গিয়ে তুগুলো ঘটে। কারণ রাজনীতির যদি নীতিটা না থাকে, দুর্নীতিতেও নীতি আছে, রাজনীতিতেও নীতি আছে। কেমন?
তো নীতিটা যদি না থাকে তখন বাকিটা খারাপ হয়ে যায়। আমরা কি দেখলাম, ধরেন আওয়ামী লীগে সেই আমরা প্রথমে ইউনিভার্সিটি থাকতে মতিয়া চৌধুরী কি দেখলাম, বঙ্গবন্ধু চামড়া দিয়ে ডুগডুগি বেচাবে, তারে নিয়ে আসলো এখানে কোলে, ট্রাকের মধ্যে কে লাফাইলো, ইনু এই চলে আসলো এখানে, বছরকে বছর থাকতেছে। আপনি রাজনীতিতে নীতি না থেকে যদি গুটা এখান থেকে এক চামচ ওখান থেকে এক সিমটি এটা দিয়ে করেন, সেটা হবে। ব্যবসায়ী যে প্রসঙ্গটা আসছে, তাদের নীতি কি হবে? তাদের নীতিটা হইল ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স, দেয়ার ইজ নো ইথিক্স। নৈতিকতা থাকতে পারবে না, থাকলে উঠতে পারবে না, এগুলোর মধ্যে হবে। ব্যবসায়ীরা কি করে, ওই যে আপনার এখন বললো না, এটা ব্যুরোক্রেট ব্যবসায়ী দুইটাই। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হইল তখন আমলাদের একজন বলতেছে, ডিসি পর্যায়ের সবারে ডাকলো, ডেকে বললো যে দেখলেন তো দেশ রসাতলে নেওয়ার জন্য আল্লাহ কিভাবে গজব দে, ভাই সাহেব সাবধান থাকেন। আবার যখন খালেদ মোশাররফ এসে একটু মিছিল করতেছে, বললো যে ভাই রে তখন তো বেকায়দা ছিলাম, এটা বলা লাগছে, আমলা চরিত্র। হ্যাঁ, পরের দিন যখন আবার 7ই নভেম্বরে দিক সেদিক হয়ে গেল, বললো যে আল্লাহর ডোল আল্লাহ ঠিক মতো বাজায়, দেখলেন তো আসল সত্য আবার হইল। তার মানে এই চরিত্র নিয়ে কি বাংলাদেশের পরিবর্তন চাই আমরা? এইটাই তো ঘটছে। এখন কি হচ্ছে, আপনার পত্রিকাতে অ্যাডভার্টাইজমেন্টগুলা ইউনূস সাহেবের ছবি দিয়ে প্রথম দিন কারা অ্যাডভার্টাইজমেন্টগুলো দিল, যারা আগের কয়েকদিন আগেই 7ই জানুয়ারি ইলেকশনের পরে এরকম পুরা ফিস্টা জোড়াইয়া, কারো দাঁড়িয়ে আছে কারো দাঁড়িয়ে নেই, সবটা দিল না, আবার এটা দিল। আচ্ছা, কোন কোন গ্রুপ দিয়েছে, তারা ব্যাংক কিভাবে কবজা করেছে, কিন্তু যে দুজনকে এখন গ্রেপ্তার তাদের নামে কিন্তু 3টা ব্যাংক আছে। হ্যাঁ, তাদের নামে ব্যাংক আছে কি না সেটার প্রশ্ন না। এখন ওই যে উনি বললেন না, কি করবে আপনি যাকে যেভাবে নিতে চান, মনে করেন শাহ আজিজ, 2 রকমের হয়। শাহ আজিজকে কে বাঁচাইলো? শাহ আজিজকে যুদ্ধের সময় কে বাঁচাইলো? খোদ বঙ্গবন্ধু নিজে বাঁচাইলেন। কিভাবে? ইয়ে চৌধুরী তখন পরে তো আইজি হইলেন, ইয়ে চৌধুরী সাহেব এটা আমাদের ট্রেনিংয়ের অংশ হিসেবে বললো যে তখন জেলটা ছিল নিরাপদ, মেরে ফেলতো সামনে পড়লে। বঙ্গবন্ধুর যখন জিজ্ঞেস করলো কী করবো, বলে যে ব্যানের ট্যানের নিয়ে জেলে নিয়ে যাও, জেলায় পুলিশের ব্যানের মধ্যে কম্বল দিয়ে ফেসাইয়া শাহজিরে ঢুকাই দিল। তো পরিণতি কী হইল, সে 1 নাম্বার রাজাকার, পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আর এখান থেকে জাতির পিতা খুন হয়। তো এখন এই সরকারের জন্য আমি গত একটা অনুষ্ঠানে বলছিলাম যে আসলে ইউনূস সাহেব তো পাওয়ার লাভার আবার মানি লাভারও। তো উনি কি করতে চাচ্ছেন, কি করবেন, সেগুলা বুঝতে আরও মাসখানেক কিন্তু দেখতে হবে। এটা দেখতে হবে এই জন্য 84 বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে যা যা প্রাপ্তি হয়েছে, এখনো কি এটা বলার সুযোগ আছে তিনি পাওয়ার লাভার এবং মানি লাভার? জি, আমি তো তাই বলছি। কারণ আমি এটা বলি এই জন্য, আমি তার উপরে 4-5টা লিখছি। তিনি প্রথম যখন নোবেল প্রাইজ পেলেন তখন বঙ্গভবনে তাকে সম্বর্ধনা দেওয়া হইল। উনি প্রেসিডেন্ট সাহেব বলতেছে আপনি সবার কথা শুনবেন, কারো কথা শুনবেন না, নিজে সিদ্ধান্ত নেবেন, এবং দেশটা আমাদের এখানেই লাইন দিবে গ্রিন কার্ডের জন্য। আশার বাণী শুনাইলেন। তারপরে কি ঘটল, নোবেল প্রাইজ পাওয়ার পরে, এত উচ্চতা যাওয়ার পরে এখন আজকে যে একটা ছোট্ট ঘটনা ঘটে গেল, এটার জন্য আমার অন্যরকম কিছু জিনিস আছে আপনার চট করে ডিসিশনে যাওয়া না। একটা মিছিল নাকি আজকে কোথায় হইল যে স্বরাষ্ট্রমন্ত্রীর কোন কথা নিয়ে আবার কারা প্রতিবাদ করতেছিল আওয়ামী লীগের, সেটা নিয়ে। তার মধ্যে আর একটা হইল সর্বসম্মতি করে নাকি 15ই আগস্টের ছুটি বাতিল করলো। একটা বড় ডিসিশনের দরকার আছে। জন্মিয়া যে হিংসে বঙ্গবাণী, আপনি জাতির পিতাকে কোন পর্যায়ে নেবেন, এটা আমি বলছি, সেটা আগে একটা ডিসিশন দরকার আছে। শুধু জাতির মানে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়টা নয়, আমাদের এই বাংলাদেশ গড়ে ওঠার পেছনে অনেকগুলো মানুষের অবদান আছে, অনেকগুলো থাকবে, অনেক অবদান আছে। আপনি সেই জিনিসগুলো তো বিতর্কে আজ যাবেন না। 53 বছর একটা সেটেলমেন্টে আসে, যেমন বেগম খালেদা জিয়াকে ছেড়ে দিয়েছে, একটা চমৎকার সিদ্ধান্ত হয়েছে। ওনার বাড়িতে পুলিশ এসকর্ট দিয়ে, এটা একটা সুন্দর অনার করা পলিটিশিয়ানরা করতেছেন। তো এখন এদিকে আমি এটাও বলছি যে জিয়াউর রহমান সাহেবরে আপনার চতুর্দশ সংশোধনীতে, আমি তখন এডিশনাল সেক্রেটারি জাতীয় সংসদ সচিবালয়, চতুর্দশ সংশোধনী যখন আসলো সেই সময় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর প্রতিকৃতি দেখানো কনস্টিটিউশন ইনক্লুড করেছে। খেয়াল করেন, একটা প্রতিকৃতি ছবি দেখানো কোথায় কোথায় থাকবে কনস্টিটিউশন। আমি তখন জমিরুদ্দিন সিরকার সাহেবরে বললাম যে স্যার এটা না করে একটা ভালো কাজ করেন না,
যে বিএনপি আওয়ামী লীগ দুইটা বড় দল, এদের মধ্যে সবসময় জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু নিয়ে একটা লড়াই থাকে। এই জিনিসটা সেটেল করে ফেলেন এবং এটা সেটেল করে সংবিধানে নিয়ে আসেন। বঙ্গবন্ধু জাতির পিতার স্বীকৃতি থাকুক, বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান সাহেব 27শে মার্চ বেতারে এরকম ঘোষণা দিয়েছে তার পক্ষে অন বিহাফ। শুধু বঙ্গবন্ধু আর জিয়াউর রহমানের ব্যাপারেই কেন, আমাদের মৌলানা ভাসানী আছে, সেটা ভাসানী আছে, ফজলুল হক আছে। আপনার ডিসেম্বর 2000 জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে এই জিনিসটাই হয়েছে। যেমন মারা যাওয়ার পরে প্রতিকৃতি কার দেখাবে, সেই সময় ক্যাবিনেট ডিভিশনে জয়েন্ট সেক্রেটারি মজিদ সাহেবের স্বাক্ষরে যে একটা অর্ডার করেছে, সেই সময় বলছে যে প্রেসিডেন্টের তা থাকবে, তার সাথে ভূতপূর্ব প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবও থাকবে। আর হল টলের মধ্যে মাওলানা ভাসানী, একে ফজলুল হক, সরওয়ার্দী ওনাদের ছবিও থাকবে। সে ওনারটা ছিল, কিন্তু সেই সময় কায়দা করে ওরা ছিল তো বিএনপিতে গভর্নমেন্টে, কায়দা করে বঙ্গবন্ধুটা বাদ দিয়ে দিচ্ছে। জি, আমি একটু থামাই, আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে মাসুদ কামাল আপনার কাছে যেটা জানতে চাইবো, ধরেন এখন তো আমরা না জায়গায় জায়গায় লক্ষ্য করছি যে পদত্যাগের হিড়িক পড়ে গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানে পদত্যাগের হিড়িক পড়ছে। এখন ধরেন আমরা দেখলাম কেন্দ্রীয় ব্যাংকেও পদত্যাগের ঘটনা ঘটলো, এনবিআর পদত্যাগের ঘটনা ঘটলো, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পদত্যাগের ঘটনা ঘটলো। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে, ধরেন এর আগে যখন কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার হ্যাক হয়েছিল, অর্থ লুট হয়েছিল, সেই ঘটনাগুলো কি এখন প্রকাশিত হওয়া জরুরি নয় কি? সেটা একটু যদি বিশ্লেষণ করেন সেটাও জানতে চাইবো। মাসুদ কামাল, যে প্রশ্নটি বিরতির আগে রেখেছিলাম, যে এই যে পদত্যাগের হিড়িক এবং যে ঘটনাগুলো আগে ঘটে গিয়েছিল সেগুলো আমাদের জানা জরুরি কেন আমাদের জন্য এখন? সেগুলো কি আসবে নেই? মানে আসলে হয়েছে কি, সবই আসা উচিত, যেটা আগে আসেনি অথচ আসা উচিত, সেটা এখন আসলে ভালো, আসা তো উচিত। কারণ আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে এতগুলি টাকা, রিজার্ভের টাকা চুরি হয়ে গেল, এটা আমার তো মনে হয় আতিউর রহমানকে তখনই বিচার করা উচিত ছিল, তখনই তাকে কাস্টডিতে নেওয়া উচিত ছিল। এবং উনি তো একসঙ্গে দুটো অপরাধ করছেন। একটা অপরাধ হলো উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, এই চুরি উনি থামাতে পারেন নাই, এটা একটা অপরাধ। ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি অজুহাত দিয়ে কোনো লাভ নাই, আমি ওই সময় ঘুমাই আসছিলাম, আমি ওই সময় হুশে ছিলাম না, এগুলি বলে তো কোনো লাভ নেই ভাই। আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি পারেন নাই, টোটাল ব্যর্থতা আপনার, তার ওই কারণে শাস্তি হওয়া উচিত। আর তার দ্বিতীয় কারণে শাস্তি হওয়া উচিত ছিল, এই ঘটনা উনি প্রায় 1 মাসেরও বেশি সময় লুকিয়ে রাখছেন, উনি জেনেছেন কিন্তু প্রকাশ করেননি। এটা তো ক্রাইম, এটা তো মানে একদম মানে জাইনা শুনে ক্রাইম। ওটা হলো অযোগ্যতা জনিত ক্রাইম, আর এটা হলো গিয়ে মানে গোপন করার কারণে ক্রাইম। এই দুটো ক্রাইম ওনার ফাঁসি উচিত ছিল। পরে দেখি ওনার প্রমোশন হয়, উনি নাকি আমি লেটার প্রফেসর নাকি কি দিন হয়ে গেছেন। তো দেশে তো এগুলো চলেছে। উনি কত ভালো মানুষ, উনি কত স্ট্রাগল করে এই পর্যন্ত আসছেন, ভাই এগুলি শুনে তো আমার লাভ নাই। আপনি আপনার কাছে টাকা রাখার দায়িত্ব দিয়েছি, আপনি রাখতে পারেন নাই, বাকি আমার তো কোনো প্রয়োজনীয়। আপনার দায়িত্ব ছিল এটা, আপনি দায়িত্বই পালন করতে পারেন নাই। আপনি কোন দিন কি করছেন, কিভাবে গরিব থেকে ধনী হয়েছেন, কত সুন্দর বক্তৃতা দেন, আপনার এত ভালো ভালো সার্টিফিকেট, ভাই এগুলি যে আমার লাভ নেই কোনো, আপনি আমার টাকা চুরি থামাইতে পারেন না ভাই। তো ওটার শাস্তি তখনই হওয়া উচিত ছিল, এখন আমি মনে করি হওয়া উচিত। কি কারণে শুনেন ভাই, শাস্তিটা হয় কেন? শাস্তিটা হয় দুটো কারণে। একটা হলো উনি যে অন্যায়টা করেছেন, অন্যায়ের জন্য ওনার একটু প্রহার দরকার, এর প্রহারটা। এবং দ্বিতীয় কারণটা হলো, অন্য যদি কেউ ওই ধরনের অন্যায় করেন, অজ্ঞতাজনিত কারণে হোক, অবহেলাজনিত কারণে হোক, অথবা ইন্টেনশনালি হোক, সেই আগামী দিনের অপরাধীকে সতর্ক করার জন্য, এটা উদাহরণ সৃষ্টি করার জন্য। তো বাংলাদেশ ব্যাংকে কি হয়েছেটা কি? বাংলাদেশ ব্যাংকে নাটক কম হয়েছে, ওনার পরে আসলো কে, ফজলে কবির একজন আসলো গভর্নর, তার জন্য সংবিধান চেঞ্জ করতে হয়েছে। সংবিধান না, ওদের আইনটা চেঞ্জ করতে, আইন চেঞ্জ করতে হয়েছে। এখনো যাকে বা কেন্দ্রীয় ব্যাংকের জন্য যাকে হ্যাঁ, তারও তো বয়সে সেই জটিলতাই থাকছে, সেই বয়সে জটিলতা পরিবর্তন কি? জি, বাংলাদেশে কি মানে ভাই যোগ্য লোকের খুবই অভাব, এত কোটি 100 কোটি লোকের জন্য হবে না। তো এখন এগুলো তো হয়েছে রে ভাই, আইন চেঞ্জ করে আপনি একজনকে তা রাখতে হবে। সে কি মহান কর্মটা করছে? মহান কর্ম একটাই, সালমান রহমানের যে সমস্ত 2 নম্বরী কাজকর্মে বাধা না দেওয়া, আর কিছু না। সিম্পল, কিন্তু এটা সবাই জানে। দরবেশ সাহেবের কর্মকাণ্ডে বাধা দেওয়া যাবে না, যে বাধা না দিতে রাজি হবে সেই গভর্নর হবে। জি, তাহলে আমি একটু বদিউর রহমানের বিশ্লেষণ জানতে চাইবো, যে ধরেন প্রকাশিত বা নাগরিক হিসেবে আমাদের তো জানা অধিকার আছে যে কী হয়েছিল, কিন্তু ধরেন এখন প্রকাশিত হচ্ছে, হওয়ার পর ধরেন নানান ধরনের ব্যবস্থা, কিন্তু এর আগেও তো নানান সময় নানান ঘটনা প্রকাশিত হয়েছিল ব্যাংক লুটের ঘটনাগুলোতে, কোনো ব্যবস্থা দেখেছেন?
আপনি একটু জানলে খুশি হবেন, আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করেছিলাম। ওই পাবলিক সার্ভিস কমিশন 1-এর মাধ্যমে তখন নাজির আহমদ সাহেব গভর্নর ছিলেন। 80 জনের ব্যাচে আমি ঢুকেছিলাম, জিয়া, আল্লাহ মালিক, কাজী সবাই। তো ওখানে ঢুকে তখন আমার একটা ধারণা হয়েছিল যে চাকরি করে সৎ চাকরির জন্য বেচতে গেলে বাংলাদেশ ব্যাংকের অফিসাররা, কর্মচারীরা আগে যাবে, এই রকম অবস্থা আমি দেখেছি। শুধু আমরা বলতাম পাসপোর্ট এন্ডোর্সমেন্টের সময় আমাদের এক কলিগ একটু চাইনিজ খেতেন, যে ওনারে বোধহয় বেস্টের গেটে একটু আটকাইতে পারে। এখন বাংলাদেশ ব্যাংকে ফজলে কবিরে যে কথাটা বললেন, আমি সেই প্রশ্নটা তখন বললাম যে আওয়ামী লীগ এত বছর গভর্নমেন্টে থাকার পরে একটা গভর্নর খুঁজে পায় না, তাইলে এটা কি করছে? ফজলে কবির আমার কলিগ, তার জন্য বাংলাদেশ ব্যাংকের বয়সের সীমা আইন বদলাইল। আচ্ছা, এখন যেটা আসছে, আজকে দেখলাম যে আহসান এইচ মনসুরকে গভর্নর করলো, তো ওনারা কিভাবে করবেন? সে বয়সের ঝামেলা তো থাকবে, তাইলে এটাও বদলাবে। তখন বলবে ডক্ট্রিন অফ নেসেসিটি অথবা নেসেসিটি অফ ডক্ট্রিন, কোনটা দিয়ে বলবেন আপনি? কি নেসেসিটি অফ ডক্ট্রিনে যাচ্ছেন না ডক্ট্রিন অফ নেসেসিটি যাচ্ছেন? এটা এটিএম শামসুল উদা বলছিল যখন ওই যে ইয়েকে বাদ দিয়ে মান্নান ভূঁইয়ারে চিঠি দিল বিএনপি কইয়া, হ্যাঁ, তখন বললো যে এটা ডক্ট্রিন অফ নেসেসিটি, পরে আবার লেজ গুটেলেন। যারা চেয়ারে থাকে এই ফার আর ও ফার, তারা কি চান, কি চাচ্ছেন, সেটা ইম্পর্টেন্ট। আপনার যেমন আগের গভর্নমেন্টে কে একজনে বিদেশে টাকা পাঠাই দিল বললো, ওটা আরেকজন কে মামলা করলো পত্রিকা দেখে, তখন আবার আমাদের বিচার থেকে বলে দিল কি, বিচার ব্যবস্থার থেকে বলল যে ওটা তদন্ত করা যাবে না। তো কি বুঝলেন আপনি? ও টাকা নিয়ে গেল বাইরে, বলে যে তদন্তই করতে পারবে না। কেন? আতিউর রহমান সাহেবের যে টাকা চলে গেল, সে সময় আমার এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করছিল যে কি হবে। আমি বলি কি হবে? কিল ফুললে পাওয়া যায়, তেল ফুললে ফেরত পাওয়া যায়? হ্যাঁ, বালি মাংস তেল উঠলে মানে ওইটা যে গেল, ওই সময় ব্যাংকের আরেকটা নষ্ট করছেন, কিছু কর্মচারী অফিসারদেরকে মারছিল, হেনস্থা করেছিল, সে তাদেরকে সব মাফ করে দিয়েছে আবার সেই সময়। তো আপনি যাকে সেখানে দিচ্ছেন, যাকে সেখানে আনবেন, আপনি যদি পলিটিক্যাল মোটিভেশনটা দিয়ে কাজ করাতে চান, তাহলে পরে কিন্তু হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম থাকে। ওকে, কেন্দ্রীয় ব্যাংকে যদি এই ধরনের, আপনি বলছিলেন যে যিনি থাকবেন নিশ্চয়ই তার গার্ডস এবং তার মেরুদণ্ডকে শো করতে হবে, নিশ্চয়ই ধরেন তিনি শো করলো, এবং পাশাপাশি গণমাধ্যমকে তো নিশ্চয়ই বলতে হবে কিছু না কিছু দৃশ্যমান ব্যবস্থা। এখন না হয় আমরা দেখছি যে তড়িৎ গতিতে নানান জায়গায় নানান ধরনের ব্যবস্থা হচ্ছে, কিন্তু আপনাকে আমি একেবারে ক্যাটাগরিগুলি দেখাতে পারবো। ধরেন এই যে ডেইলি স্টার এনআরবিসি ব্যাংককে নিয়ে যেভাবে ধারাবাহিক প্রতিবেদন করেছিল, একটা ধারাবাহিক প্রতিবেদন, 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদন, কীভাবে অস্ত্র নিয়ে একজন পারভেজ তমাল বর্তমান চেয়ারম্যান কিংবা আদনান ইমাম যেভাবে ব্যাংক দখল করেছেন, যেভাবে লুটপাট হয়েছে, সে সময় তো কোনো ব্যবস্থা হয়নি, ইভেন এখন তো হয়নি। সেই সময় হবে কেন? সেই সময় হবে না কেন? না, আপনার পলিটিক্যাল কম্প্রোমাইজ যদি থাকে, বলা হয় যে পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ, সব যদি একসাথে মিলে কোরাস গায়, আচ্ছা, তখন আপনি কি করবেন? রাজনৈতিক সদিচ্ছা যদি লুটপাটের মধ্যে শেয়ারে চলে যায়, না ধরতে যায়, তখন এটাই ঘটবে। এখন পট পরিবর্তন হয়েছে। এখন ওই যে বস্তির, আমার পাশে বস্তির পোলাপাইন স্লোগান দিতেছে এখন, পিচ্ছি পিচ্ছি, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। তো আগে তো তারা সব স্লোগান দিচ্ছে অন্যরকম। ওখানে একজন চট করে একটু বলছিল যে শেখ হাসিনা হয়ে যাবে, তো তাকে তো তখন মারার অপেক্ষা হলো, অবস্থা গেল। ধরবেটাকে সেটা আপনি বলেন, ধরার জন্য বিচার বিভাগ ধরবে, বিচার পৌঁছে গেছে, ধরছে না, ঝামেলা হয়ে যাচ্ছে। পুলিশ ধরবে, পুলিশ তো এত রটেন হয়েছে, এখন বলে পোশাক বদলাবে। পোশাক বদলানোর দরকারটা কি? এটা কি শেখ সাদির পোশাক নাকি যে পোশাক না হলে তারা ভালো খাবার দেবে না? পুলিশের এই পোশাকেই পুলিশ থাকুক, ভালো হয় কিনা দেখেন না। এই গত 25 তারিখে, আমি আগে গত 25 তারিখে আমার ভালো আপনি বলছেন ভালো হবে কি করে? দেখুন, আমি এখনো গণমাধ্যমে দেখছি যে ধরেন বেশ কয়েকজন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা যাদেরকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে, যেমন মনিরুল ইসলামের কথা বলা হচ্ছে, তিনি অতিরিক্ত আইজিপি, ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের কথা বলা হচ্ছে, রংপুরে যে ঘটনাটি ঘটলো আবু সাইদের ক্ষেত্রে, সেখানেও দেখা যাচ্ছে 2 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। অবসরেই কি মানে একমাত্র সমাধান?
এটা শুনেন, মানে যে এটা কি কোনো কোনো তাওয়া যখন গরম থাকে তখন ওই যে যদু মধু রমসাম শুধু খেলে 2টা রুটি সেকে নিতে পারে। এখন অবস্থা গরম আছে, বাইরে শো করার জন্য করতেছে, অবসরটা সমাধান হয় না। অবসরে যদি উনি সব টাকা পয়সা পান, হ্যাঁ, এই যে আমাদের মুক্তিযোদ্ধা যেসব সচিব ফলস মুক্তিযোদ্ধা হয়ে চাকরি করছে, তাদেরকে তো আপনি সব সুবিধা দিলেন, কোনো শাস্তি তো দেন নাই। মুক্তিযোদ্ধা ভারতীয় বন্ধু টন্ধু যাদেরকে মেডেল দিলেন যুদ্ধের অবদানের জন্য, তাদের মেডেলের মধ্যে শোনা নাই, শাস্তি হইল কার? আপনি ফৌজদারি আইনে তার বিচার করছেন কিনা অপরাধের জন্য, সেটা তো করেন নাই। আমি যদি চোর হই, আমাকে যদি আপনি বুঝতে পারেন আমি খারাপ কাজ করছি এনবিআর থাকতে, আমাকে পথে বসাই দেন। সেরকম ব্যবস্থা না হলে তো কাজে আসবে না। জি মাসুদ কামাল, আপনার বিশ্লেষণটা কি হবে? পাশাপাশি এটাও যদি একটু যোগ করে দেন যে এই যে জাতীয় শোক দিবস যেটা 15 আগস্টে বাতিল, এই বিষয়ে আপনার প্রথম বিশ্লেষণটা কি বা প্রতিক্রিয়াটা কি, তারপর আবার আগাচ্ছি আলোচনায়। শোক দিবসের ব্যাপারে আমি বলি আপনাকে, দেখেন এটা তো আসলে বঙ্গবন্ধুর মৃত্যু দিবস হিসেবে পালন করা হচ্ছে এবং ওই দিনে একটা নৃশংস হত্যাকাণ্ড এই দেশে ঘটেছিল। তো এই হত্যাকাণ্ডকে কিন্তু আনন্দ করার কোনো লজিক আমি দেখি না। এটা এক ধরনের বিকৃতি। যারা বলতেছে এটা উৎসব করবে, হ্যান করবে, ত্যান করবে, এটা এক ধরনের বিকৃতি ভাই। এবং 32 নম্বর পুড়িয়ে দেওয়াটাও আমি কোনোভাবে পছন্দ করি না। একটা মিউজিয়াম সেটা ছিল এবং বঙ্গবন্ধুর অবদানকে আমাদের দেশে, আমাদের জাতির জন্য খাটো করার কোনো যুক্তি নাই। হ্যাঁ ঠিক আছে, আপনাদের স্ট্যাচুগুলি ভেঙেছেন, আপনারা হয়তো ভেবেছেন যে এগুলো শেখ হাসিনার যে অন্যায়, যে অত্যাচার, যে মানে মানে ওই মানে অবৈধ কর্মকাণ্ড, তার প্রতীক হিসেবে দেখেছেন এবং ভেঙেছেন। সেটা ঠিক আছে, একভাবে মানতে রাজি আছি আমি। কিন্তু বঙ্গবন্ধু তো আমাদের সাংবিধানিক একটা মানে ওনাকে তো আপনার আমাদের সংবিধান অনুযায়ী তো ওনাকে আপনি অপমান করতে পারেন না, ওনার সম্পর্কে নেগেটিভ কিছু বলতে পারেন না। সংবিধান অনুযায়ী করেন দিন, আপনি সংবিধান ভাঙলেন। এখন আপনি বললেন যে না, এখন কি দেশে সংবিধান অনুযায়ী চলছে দেশ? সংবিধান কে স্থগিত করছে সেটা তো আমার স্পষ্ট না। স্পষ্ট না, কে করছে? কেউ করছে? শুনছেন আপনি? আপনি শুনেন নাই, আমি শুনি নাই। তাহলে সংবিধান কার্যকর আছে কিনা এই প্রশ্ন আমরা কিভাবে করবো? কেন একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা সরকারের তো অভ্যুত্থানটা কিভাবে হয়েছে? ছাত্র জনতা অভ্যুত্থানটা যে হয়েছে, অভ্যুত্থানটা হ্যাঁ ঠিক আছে, অভ্যুত্থান কি সংবিধান মানে হয়েছে? হয় নাই, এটা একটা যুক্তি বটে। কিন্তু তার মানে তো এই না এই সংবিধান স্থগিত করা হয়েছে। সামরিক শাসন যখন আসে তখন তারা এসে কিন্তু সংবিধানকে স্থগিত করে দেয়। আপনি সংবিধানকে স্থগিত করছেন? আমাদের সেনাপ্রধান তো কোনো বলেন, এক জায়গায় বলেননি যে সংবিধান স্থগিত জরুরি অবস্থা চলছে। বঙ্গবন্ধুকে অপমান করব? বঙ্গবন্ধু অপমান করা ঠিক না। হ্যাঁ, 15 আগস্টে জাতীয় ছুটি পালন করলেই বঙ্গবন্ধু সম্মানিত হবেন, আর পালন না করলেই বঙ্গবন্ধু অসম্মানিত হবেন, আমি কিন্তু এটাও মনে করি না। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, আমি এত দিবসের পক্ষেই না। আমার বিবেচনায় বাংলাদেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, এছাড়া আর কোনো দিবস থাকার দরকার নাই। এবং তারপর দিবস থাকতে পারে ধর্মীয় দিবসগুলো, কারণ ধর্মটা তো মানুষের আবেগের সঙ্গে সম্পর্কিত। ধর্মীয় দিবসগুলো এটা আপনার মুসলমানদের জন্য, খ্রিস্টানদের জন্য, হিন্দুদের জন্য আছে এগুলো। এই ধর্মীয় দিবসগুলো সেখানে তো ছুটির ক্ষেত্রে সমতা দেখা যায় না। হ্যাঁ, সেখানেও তো ছুটির ক্ষেত্রে সমতা দেখা যায় না। থাকা উচিত, সমতা থাকা উচিত। আপনি মুসলমান হয়েছেন, আপনি 4 দিন ছুটি কাটাবেন, হিন্দুরা 1 দিন কাটাবে, এ ঠিক না। সমতা থাকা উচিত। তো ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয় বন্ধগুলো ছাড়া আর কোনো বন্ধ থাকারই দরকার নাই। কারণ আচ্ছা এখন দেখেন এটা বন্ধ, আপনার 15 আগস্ট ছুটি আপনি ক্যান্সেল করছেন, ঠিকই দেখবেন 7ই নভেম্বর আগে এসে দিয়ে আবার আওয়াজ উঠবে এই দিন ছুটি দেন। এখন এরা তো বন্ধ করছে, তো ওরা যখন দাবি করবে, তো আপনি একটা সরকার আসবে 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবস। আরে ভাই, মৃত ব্যক্তির আপনার জন্মদিবস কি? আমি কোন ব্যক্তির মৃত ব্যক্তির জন্মদিন পালন না। যদিও একটা দলের যদি তিনি হয়ে থাকেন যে ঠিক আছে প্রথম বা প্রধান ব্র্যান্ড, তাহলে তাকে কেন্দ্র করে কেন একটা রাজনৈতিক দল নানান ধরনের কর্মসূচি সাজাবে না? সে তো রাজনীতি করতে না। আমি দলের কথা বলছি না ভাই, আচ্ছা আমি বলছি দেশের কথা, রাষ্ট্রের কথা। ওকে ফাইন, দল তারা করতে পারে, করুক, আর কি, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ওকে, কিন্তু রাষ্ট্রের তো আমি তো দল আমি করি না, আমি আওয়ামী লীগ করি না ভাই, আমি বিএনপিও করি না। আমি তাদের নেতাদের জন্ম, মৃত্যু, বিবাহ কি কি আছে ওগুলো আমি মানি না। তা আমার অধিকার নেই নাগরিক হিসেবে আমাকে আপনি অনার করবেন না? তো এইটার পক্ষে আমি না। কিন্তু সমস্যাটা কোথায় যায় না বলি, সমস্যা হলো ইনটেনশনের। এখন যে কারণে আপনি বাতিল করছেন, দেখেন বাতিল করার জন্য 2 দিন ধরে দাবি উঠতেছিল না, এটা দাবির প্রেক্ষিতে আপনি বাতিল করছেন। আপনি দাবি উঠলেই বাতিল করে দিবেন
আর দাবি না উঠলে বাতিল করবেন না, এটা তো হয় না। এটা আপনি করবেন কি করবেন না, এটা লজিক্যাল ব্যাপার। আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। ওই দিন দেখলাম এক বিএনপি নেতা বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। খেয়াল করেন, এর মধ্যে শুনলাম যে আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে আমাদের এক উপদেষ্টা বলছিলেন, মন্তব্য করছিলেন যে আওয়ামী লীগ আসে রাজনীতি করুক, সুস্থ রাজনীতি করুক। এইটা নিয়ে এখন ওই উপদেষ্টার বিরুদ্ধে স্লোগান হচ্ছে। ভাই, দেশটা গায়ের জোরে চলবে না, এটা মাথায় রাখতে হবে। আপনি জামাতকে যখন নিষিদ্ধ করলো, দ্যাট ওয়াজ রং ডিসিশন। রং খালি না, এটা অন্যায় সিদ্ধান্ত। একটা লোক রাজনীতি করবে, তার যে কোনো আদর্শ থাকতে পারে, যদি সেটা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে না পড়ে, আপনি তাকে নিষিদ্ধ করতে পারেন না। তার আদর্শ আপনার পছন্দ না হতে পারে, ওই যে তার আদর্শ খারাপ হয়, মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। আপনি নিষিদ্ধ করার কে? আপনার সঙ্গে মিলে না তাকে নিষিদ্ধ করে দেবেন। তাহলে এই জায়গায় থামিয়ে একটা বিরতি নেই। বিরতির পর ফিরে এসে আজকের দিনে অনেকগুলো ডেভেলপমেন্ট আছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন, সেসব বিষয় নিয়ে কথা বলতে চাই। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা যার কথা উনি উল্লেখ করছিলেন, তারও কিছু মন্তব্য আছে যেগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু এগুলো মূল বার্তাটা কি সেটাও একটু বুঝতে চাই। তো তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় মাসুদ কামাল। যে প্রশ্ন তো রেখেইছিলাম বা বিরতিতে আলোচনা করছিলাম, সেগুলো নিশ্চয়ই আলোচনায় আসবে, কিন্তু পাশাপাশি গতকাল থেকেও আমরা এই আলোচনাটা করতে চাই বা জানতে চাচ্ছিলাম যে সাবেক প্রধানমন্ত্রীর আসলে ভারতে তিনি কোন স্ট্যাটাসে আছেন, সেটা কি পরিষ্কার হওয়া যাচ্ছে বা কেন আমরা পরিষ্কার হতে পারছি না? শুনেন, যখন নাকি একটা অপরিষ্কার বিষয় থাকে না, তখন সেটা নিয়ে মানুষের নানা ধরনের জল্পনা কল্পনার ডালপালা গজায়। এখন আমাদের তো কেউ বলছে না, ভারত বলছে না যে তারা ওখানে কীভাবে আছেন। আমি আমার মতো করে এটা ব্যাখ্যা করতে পারি, এটা একটা হাইপোথিসিস বলতে পারেন অথবা অন্য কিছু বলতে পারেন। আমার হাইপোথিসিসটা হলো উনি ওখানে স্বাধীন অবস্থায় নাই। দেখেন, ওনার তো ওখানে জীবনের নিরাপত্তার কোনো প্রশ্ন নাই। বাংলাদেশ থেকে গোয়েন্দারা যে ওনাকে গুলি করবে নাকি? তা তো করবে না। উনি কোথাও গিয়েছেন, কোথায় আছেন, ভারত বলেছে আছেন, অতএব আমরা মেনে নিয়েছি আছে। উনি কি প্রকাশ্যে কোথাও গিয়েছেন, কোনো মিডিয়ার সঙ্গে ইন্টারভিউ দিয়েছেন কোথাও? উনি তো এক জায়গায় আছেন। এখন উনি লুকে আছেন না বন্দি আছেন? আমি যদি বলি বন্দি অবস্থায় আছেন, থাকতে পারেন। তাহলে এখন তার মানে কি? আমার মনে হচ্ছে যে ভারত তাকে আটকে রাখছে, সিম্পল। এবং উনি পৃথিবীর কোনো দেশে যেতে পারবেন না। ইংল্যান্ডে যাওয়ার কোনো স্কোপই নাই। আমেরিকা তার ভিসা বাতিল করে দিচ্ছে, আমেরিকা যেতে পারবে না। আর যাবে কই? বেলারুস যাবে নাকি উগান্ডা যাবে? কই যাবে সে? কেন যাবে? তো এখন তার কোনো কিছু যাওয়ার জায়গা নেই, সে ওখানেই থাকবে। হবেটাকে আমি বলি আপনাকে, আমার যেটা হাইপোথিসিস, এটা কিন্তু মিথ্যা হতে পারে, ভুলও হতে পারে, কোনো ব্যাপার না। আমি যে ভাবি সেটা বলি। ভারত আলটিমেটলি কিন্তু সবসময় চাইবে বাংলাদেশে একটা স্ট্যাবল গভর্নমেন্ট যখন আসবে, সেই গভর্নমেন্টের সঙ্গে একটা সুসম্পর্ক রাখার জন্য, কারণ এটা ভারতের জন্য প্রয়োজন। আমরা বলি যে ভারত আমার তিন দিকে, আবার পাশাপাশি এটা কিন্তু উল্টাভাবে ধরতে পারেন যে ভারতকে আমি তিন দিক দিয়ে ডিস্টার্ব করতে পারি। দুটোই কিন্তু আছে। কাজে ভারত এই ডিস্টারবেন্স চাইবে না। তাহলে ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে যাবে। যখন কোনো স্ট্যাবল গভর্নমেন্ট আসবে, সেটা যেই আসুক, সেই কিন্তু বলবে হাসিনাকে ফেরত দেন, আমরা ওনার বিচার করব। কিন্তু আপনি তখন এটার সঙ্গে আলোচনার মাধ্যমে ওনাকে ফেরত দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য আপনি যদি লক্ষ্য করেন, তিনি বলছিলেন যে এই সংস্থাগুলোকে, বিশেষ করে পুলিশকে যারা এত দানবে পরিণত করেছেন, তাদেরকে তিনি আন্তর্জাতিক বা আদালতে নিয়ে যাবেন। এখন ধরেন একটা তো ফেনোমেনা ছিল এখানে যে এক্সপিএম এর কথা ছাড়া কোনো জায়গায় কোনো কিছু হয় না। সেক্ষেত্রে এই বিষয়গুলো আন্তর্জাতিক আদালতে গেলে কি ফলাফল দাঁড়াবে? এটা কথার ভাই, এটা কথার কথা ধরছেন আপনি? এটা একদম কথার কথা। আন্তর্জাতিক কি হবে? আরে ভাই, শেখ হাসিনাকে আমার দেশে আনতে হবে। ওকে, উনি আমার দেশের আইনে যদি কোনো অন্যায় করে থাকেন, আমার দেশের আইন ওনার বিচার করবে। যদি অন্যায় না করে থাকেন, মুক্তি পাবেন। জি, বদিউর রহমান, আপনার বিশ্লেষণটা কি হবে এক্ষেত্রে? কি আমরা কি ভারতীয় হাইকমিশনের কাছ থেকে স্পষ্ট জবাব চাইতে পারি? আমার প্রথম একটা বক্তব্য হলো, শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, তার মধ্যে অসম্ভব রকমের অহংবোধ শেষের দিকে গজিয়ে গেছে এবং তার পার্টির গণতন্ত্রটা ছিল এক ব্যক্তিক গণতন্ত্র। আমি কয়েকবার লিখছি এক ব্যক্তিক গণতন্ত্র নয়। তিনি যখন বলছেন যে শেখ হাসিনা পালায় না, আমি খুশি হইতাম উনি না পালালে। উনি কেন গেলেন? ওনার যাওয়াটাই ঠিক হয় নাই। উনি মরলে এখানে মরতেন, সেটা তার নিজের দেশ, কিন্তু কেন গেলেন?
এই যাওয়াতেই তো এখন প্রশ্ন উঠতেছে যে আমেরিকা ইন্ডিয়াতে কি উনি বন্দি আছেন, তাকে কি আটকায় রাখা হয়েছে, তাকে কি আবার পুশব্যাক করা হবে, সেটাকে দিয়ে কি কোনো রকমের একটা নতুন কিছু পোলারাইজ করার চেষ্টা হবে কিনা, অনেক রকমের প্রশ্ন আসবে। ওনার যাওয়াটাই আমি পছন্দ করি নাই। শেখ হাসিনা পালায় না, অতএব ইউ স্টিক টু ইট, এখানে থাকেন। আর বাকি যেটা আপনি এখন বলতেছেন যে কি হবে, কোনটা কি হবে, হবে কি হবে না, এটা নির্ভর করবে এখন যে তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকার আছে, এরা কি চায় এবং তারা কয়দিন থাকবে, তাদের পেছনে কে আছে। আমি এর আগেও একটা বলছিলাম যে সরকারটা কার দ্বারা নির্দেশিত হবে। এটা নিয়ে এক একজন ধরেন আমরা লক্ষ্য করলাম যে ধরেন কয়েকজন উপদেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটা কতদিন হবে, তারা বেশ কিছু সংস্কারের রিফর্মের কথাগুলো বলছে এটা সময় লাগবে, রাজনৈতিক দলগুলো বলছে এটা যৌক্তিক সময়, সেই যৌক্তিক সময়টা আমরা জানি না। আজকে জাতিসংঘ থেকেও এটাও বলা হলো যে গণতন্ত্র শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে। এই জানাবেটা কে, মানে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান জানাবে, মানে তাদের আসলে টাইম ফ্রেমটা কি রকম হবে? জানানোর কথা তো তাদেরই, তারাই জানাবে যেহেতু তারা সরকারে আছে। কিন্তু তারা কি হুট করে এরকম বলে দিবে? আস্তে আস্তে দেখবে কতদিন থাকতে পারি, কতদিন থাকা যাবে। ওই যে বুকার মতো মইনিও বলে ফেলছিল সে সময় যখন আমাকে ডাকাইলো, আমি জিজ্ঞেস করছিলাম যে আমাকে যে বলতেছেন এনবিআরে এই কাজ করতে হবে, আপনারা থাকবেন কদিন? একা মইনিউর তার অফিসে আমাকে ডাকছিল, তখন উনি বলছেন যে ধরেন 2 বছর। তো এই গভর্নমেন্ট তো এখন সেটা বলবে না, কারণ এখানে 3 রকমের ফোর্স আছে। প্রথম ওয়াকারুজ্জামান সেনাপ্রধান বক্তব্য দিলেন, কোন ক্ষমতা বলে মার্শাল ল ডিক্লেয়ার করেন নাই, বললে অসন্তুষ্ট হইতে পারে যে এটা বলতেছে কি, আবার কেন বললেন? যখন পর্যন্ত পার্লামেন্ট ভাঙ্গেন নাই তখন পর্যন্ত কনস্টিটিউশনালি ছিল যে শেখ হাসিনা পদত্যাগ করছে, পার্লামেন্ট ডাকবেন। এইবার কার মেজরিটি হয় সেখানে আবার সরকার গভর্নমেন্ট করবে। দ্যাট ওয়াজ দ্য কনস্টিটিউশনাল প্রভিশন। কনস্টিটিউশন তো বাদ দেন নাই, মার্শাল ল হয় নাই, তাহলে আপনি কোন ক্ষমতায় বক্তৃতা দিলেন? গণ আন্দোলন। তো তাহলে পরে যখন 3 দিন গভর্নমেন্ট ছাড়া আসলো, এনারা আসলেন। এখন কি ছাত্ররা চালাচ্ছে? আপনার কিছু গন্ডগোল হবে, ছাত্র পাঠাই দিবেন সুপ্রিম কোর্টে, স্লোগান দাও, তাড়াতাড়ি প্রধান বিচারপতি করবে। এখন কোথায় গন্ডগোল হবে, ছাত্র পাঠাই দিবেন, তাদেরকে লাঠিয়াল হিসেবে গড়ে তুলবেন না, রাখবেন না, তারা তো একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের দিকে এগুচ্ছে বলে তো গণমাধ্যমে কথা বলছি। তারা তো 2 জন ঢুকলো, বলছে আরো সহকারী উপদেষ্টা দিতে হবে। আচ্ছা, এখন রাস্তাঘাট কন্ট্রোল করতেছে, তা আপনি তাদের কাঁধে ভর করে কি সরকার চালাবেন, নাকি ওইদিকে ওয়াকারুজ্জামান সাহেবরা আর্মি সাপোর্টে চালাবেন, না নিজেরা সিভিল সোসাইটি করে কোন রকমের যে রাজনৈতিক দলগুলো ডাকতেছেন আলাপ করে চালাবেন? সেটা তো কিছুই বলতেছে। তাহলে বাংলাদেশে এই পরিবর্তনের মানে এটা কি বিফল হতে পারে নাকি, মানে সেটা কি মানে সময় বলে দেবে আমাদেরকে? বিফলটা চট করে এখন বলা যাবে না। সংস্কার যদি করতে হয় তাদের সময় লাগবে। এর মধ্যে তাদের নিজেদের মধ্যে কথাবার্তার কতগুলা সিমিলারিটি থাকবে, এক নেতৃত্বে থাকবে কিনা, কারণ এটা তো হেট্রোজিনিয়াস এলিমেন্টের হয়ে গেছে অনেকটা এখন। সেটা আগে এস্টাবলিশ করতে হবে। কারণ ইউনূস সাহেব কিন্তু একটা মেসেজ দিয়েছে এয়ারপোর্টে যে আমার কথা শুনতে হবে, না হলে আমি আমার কাজ যেমনি আছে চলে যাব। পরে বাকি একটা কথা উনি বলছেন যে ছাত্ররা যারা আন্দোলন করলো আমি তাদের কথা শুনবো, তাদের নির্দেশ মানবো, এটাও বলছি। যেহেতু ছাত্ররা তাকে আমন্ত্রণ জানিয়েছে, এর আগেও তিনি তার বইয়ে তো উল্লেখ করেছিলেন যে এর আগে যখন 1/11-এর সময় তাকে অফার করা হয়েছিল তখন তিনি নেননি। এবার যখন ছাত্ররা তাকে ডেকেছেন তখন তিনি এটাকে অ্যাকসেপ্ট করেছেন বা আয়োজন করেছেন। কেন করছেন? আপনার উনি যে অ্যাকসেপ্ট করবেন সেটা আমি তো লিখছি এটা আগে 5/9/23 আমার একটা লেখা ছিল ডক্টর ইউনূসের মামলায় 40 ও 160 যারা তার বিরুদ্ধে ইয়ের পক্ষে লিখছে, সেইখানে তো আমি পরিষ্কার আগে ছাপা হয়েছে লিখে দিলাম যে বাইরে এমনও শোনা যাচ্ছে যে আবার কোনো অস্বাভাবিক সরকারের সৃষ্টি হলে তিনি নাকি আর সুযোগ হাতছাড়া করবেন না। জি, এখনো অনেক কিছু জানার ছিল কিন্তু আজকে আমি একেবারে সময় দিতে পারছি না। মাসুদ কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে বদিউর রহমান, আপনাকেও ধন্যবাদ, আপনারা আমাদের মূল্যবান সময় দিয়েছেন। আর এই ছিল আজকে 24 ঘন্টায়, কাল আবার দেখা হবে।